ট্রান্সফরমার, যার নাম থেকেই বোঝা যায় এটা কোনো কিছুকে ট্রান্সফার করে। ট্রান্সফরমার মূলত বৈদ্যুতিক শক্তিকে কোনো রকমের ফিজিক্যাল সংযোগ ছাড়াই ইলেকট্রোম্যাগনেটিক আবেশ ছড়িয়ে এক সার্কিট থেকে অন্য সার্কিটে ট্রান্সফার করে। পাওয়ার প্ল্যান্টে সাধারণত 11 কেভি বা 11,000 ভোল্টের বিদ্যুৎ তৈরি হয়। সেই বিদ্যুৎকে শত শত মাইল দূরে পাঠানোর জন্য ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্টেজকে কয়েক লক্ষ ভোল্টে কনভার্ট করে আমাদের বাসাবাড়ি বা অফিস আদালতে ট্রান্সফার করা হয়। আবার আমাদের সাধারণত 220 ভোল্ট বা 440 ভোল্টের প্রয়োজন হয়। এখানেও ট্রান্সফরমারের মাধ্যমে হাই ভোল্টেজকে কমিয়ে আমাদের ব্যবহার উপযোগী ভোল্টেজে পরিণত করা হয়। বিজ্ঞানের একটা যুগান্তকারী আবিষ্কার ছিল এই ট্রান্সফরমার। আজকের ভিডিওতে আমরা ট্রান্সফরমার সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করব। ট্রান্সফরমার কি, ট্রান্সফরমার কত প্রকার, কিভাবে কাজ করে, কোথায় ব্যবহার করা হয়, কিভাবে ট্রান্সফরমার ভোল্টেজ বাড়ায় বা কমায় ইত্যাদি আরও বিভিন্ন রকমের বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি কারো ডাউনলোড করার প্রয়োজন হয় তাহলে অন্তত একবার পুরো ভিডিওটি দেখার পরে তারপর ডাউনলোড করবেন। কারণ যদি কোনো ভিউয়ার্স ভিডিওতে আসার 2-1 মিনিটের মধ্যেই বের হয়ে যায় ভিডিও থেকে এবং সে যদি ডাউনলোড করে দেখে, তাহলে ইউটিউব অ্যালগোরিদম ভিডিওর ইমপ্রেশন কমিয়ে দেয়। তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনাদের যদি ভিডিওটি ডাউনলোড করে দেখার প্রয়োজন হয় তাহলে অন্তত একটা বার ভিডিওটা পুরোপুরি না টেনে দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ তারিকুল ইসলাম রিয়ন এবং আপনারা দেখছেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ট্রান্সফরমার এমন একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যা কোনো রকম ফিজিক্যাল কানেকশন ছাড়াই এক সার্কিট থেকে অন্য সার্কিটে কারেন্ট ট্রান্সফার করতে পারে। কারেন্ট ট্রান্সফারের সময় এর ইনপুট সাইডের পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি আউটপুট সাইডে অপরিবর্তিত থাকে। যদিও ফ্রিকোয়েন্সি পুরোপুরি অপরিবর্তিত থাকলেও ট্রান্সফরমারের ভেতরে বিভিন্ন লসের কারণে আউটপুট পাওয়ার ইনপুট পাওয়ারের চেয়ে সামান্য একটু কমে যায়। সেই বিষয়ে পরে আলোচনা করব। আপাতত বোঝার সুবিধার্থে আমরা ধরে নেব আমাদের ট্রান্সফরমারটি একটা আইডিয়াল ট্রান্সফরমার যার লস 0। যখন কোনো পরিবাহী তারের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন এর চারপাশে দুর্বল চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। কিন্তু যখন পরিবাহী তারকে পেঁচিয়ে কয়েল বানানো হয় তখন এই দুর্বল ছোট ছোট চৌম্বক ক্ষেত্রগুলো একত্রে মিলে একটা বড় চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, যাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেট। এই পেঁচানো কয়েলের ভেতর যখন লোহা বা ফেরাইট জাতীয় পদার্থ কোর হিসাবে দেওয়া হয় তখন ইলেকট্রোম্যাগনেটের পাওয়ার আরও বেড়ে যায়। এখান থেকে আমরা বুঝলাম কোনো কয়েলের ইনপুটে ভোল্টেজ সাপ্লাই দিলে কয়েল থেকে চৌম্বক ক্ষেত্র পাওয়া যায়। আবার কোনো কয়েলের চারপাশে আমরা যদি কোনো চৌম্বক ক্ষেত্রকে বারবার মুভ করাই তাহলে চৌম্বকের ম্যাগনেটিক ফ্লাক্সগুলো বারবার কয়েলে বাধা পায় এবং যার ফলে কয়েলের আউটপুটে একটা ভোল্টেজ পাওয়া যায়। কয়েলের প্যাচ সংখ্যা যত বেশি হবে তত বেশি পরিমাণ ভোল্টেজ আউটপুটে পাওয়া যাবে এবং কয়েলের তার যত মোটা হবে আউটপুট কারেন্টও তত বেশি পাওয়া যাবে। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, তা হচ্ছে চৌম্বক ক্ষেত্র এভাবে স্থির থাকলে কিন্তু কয়েলের বিদ্যুৎ তৈরি হবে না। চৌম্বক ক্ষেত্র অথবা কয়েল যে কোনো একটিকে অবশ্যই মুভ করতে হবে, অর্থাৎ কয়েলের গায়ে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র আঘাত করলে তবেই বিদ্যুৎ তৈরি হবে। উপরের এই দুইটা টার্মকে ব্যবহার করে মূলত ট্রান্সফরমার কাজ করে। এখানে দুইটা সার্কিট দেখা যাচ্ছে। বাম পাশের সার্কিটের সাথে একটা কয়েল এবং একটা ব্যাটারি কানেক্ট করা আছে, আর ডান পাশের সার্কিটের সাথে একটা কয়েল ও একটা লোড কানেক্ট করা আছে। দুইটা কয়েলের ভেতরে কোনো রকমের ফিজিক্যাল কানেকশন নেই। এখন সুইচ অন করার পর বাম পাশের কয়েলে ভোল্টেজ ইনপুট হবে, যার ফলে এখান থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এই ম্যাগনেটিক ফিল্ড যখন দ্বিতীয় কয়েলের গায়ে আঘাত করবে তখন দ্বিতীয় কয়েলে বিদ্যুৎ তৈরি হবে, যার ফলে লাইটটা জ্বলে উঠবে। কিন্তু যদি এইভাবে ব্যাটারিটাকে একভাবে লাগিয়ে রাখা যায় তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সেরও কোনো পরিবর্তন হবে না এবং দ্বিতীয় কয়েলেও ভোল্টেজ তৈরি হবে না। এখন যদি ব্যাটারিটাকে ঘুরিয়ে কানেক্ট করি তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সেরও দিক পরিবর্তন হয়ে যাবে, যার ফলে আবার দ্বিতীয় কয়েলে ফ্লাক্স আঘাত করবে এবং ভোল্টেজ বা ইএমএফ তৈরি হবে। বারবার তো ব্যাটারির দিক পরিবর্তন করা সম্ভব না, সেজন্য ট্রান্সফরমার সরাসরি ডিসি কারেন্টে কাজ করে না। ট্রান্সফরমার এসি বা ফ্রিকোয়েন্সিওয়ালা কারেন্টে কাজ করে। এসি সাপ্লাইয়ে যখন পজিটিভ হাফ সাইকেল আসে তখন ফেজ তার পজিটিভ এবং নিউট্রাল তার নেগেটিভ হয়ে যায়, যার ফলে প্রথম কয়েলে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয় যা দ্বিতীয় কয়েলে আঘাত করার ফলে সেখানেও একটা পজিটিভ হাফ সাইকেল পাওয়া যায়। আবার এসি নেগেটিভ হাফ সাইকেলের সময় তারের পজিটিভ নেগেটিভ পরিবর্তন হয়ে যায়, যার ফলে চৌম্বক ক্ষেত্রেরও দিক পরিবর্তন হয়ে যায়।
প্রথম কয়েলে চৌম্বক ক্ষেত্র যতবার দিক পরিবর্তন করে, দ্বিতীয় কয়েলে ভোল্টেজও ততবার দিক পরিবর্তন করে। অর্থাৎ ইনপুটে 50 হার্জের এসি সাপ্লাই দিলে আউটপুটেও 50 হার্জের এসি সাপ্লাই পাওয়া যাবে। ট্রান্সফরমার কিন্তু এসিকে ডিসি করে না, সেজন্য ট্রান্সফরমারের ইনপুটে এসি সাপ্লাই দিতে হয় এবং আউটপুটেও এসি লোড কানেক্ট করতে হয়। ট্রান্সফরমারের আউটপুটে ডিসি লোড কানেক্ট করতে চাইলে অবশ্যই রেকটিফায়ার কানেক্ট করতে হবে। রেকটিফায়ার কি, রেকটিফায়ার কিভাবে কাজ করে বা রেকটিফায়ার কিভাবে কানেক্ট করতে হয় তা জানতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। যখন এইভাবে দুইটা কয়েলের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে বিদ্যুৎ ট্রান্সফার হয়, তখন অর্ধেকেরও বেশি পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স অপচয় হয়ে যায়। এই অপচয় কমানোর জন্য কয়েল দুটিকে লোহা বা ফেরাইট জাতীয় পদার্থের গায়ে পেঁচানো হয়, আর একে বলা হয় ট্রান্সফরমারের কোর। আমরা সাধারণত যেই ট্রান্সফরমারগুলো রেগুলার 50 হার্টজ ফ্রিকোয়েন্সি এর জন্য ব্যবহার করি, সেই ট্রান্সফরমারের কোর সাধারণত লোহা বা সিলিকন স্টিলের তৈরি হয়। আর ফোনের চার্জার বা বিভিন্ন অ্যাডাপ্টারের মধ্যে যে হাই ফ্রিকোয়েন্সির ছোট ট্রান্সফরমারগুলো ব্যবহার করা হয়, সেই ট্রান্সফরমারের কোর হিসাবে ব্যবহার করা হয় বিভিন্ন রকমের ফেরাইট ম্যাটেরিয়াল। তো এই কোর ব্যবহারের ফলে প্রথম কয়েলে যে পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়, তার বেশিরভাগ অংশটুকুই কোরের ভেতর দিয়ে দ্বিতীয় কয়েলের কাছে চলে যায়। এতে ফ্লাক্সের অপচয় কমে যায় এবং বেশিরভাগ ফ্লাক্সটুকুকেই কাজে লাগানো যায়। এরপরও কিছু পরিমাণ ফ্লাক্স বাইরে থেকে যায়, যেটা সচরাচর ব্যবহার করা যায় না। এই ফ্লাক্সকে বলা হয় লিকেজ ফ্লাক্স। এই অবস্থায় এসি সাপ্লাই দিলে প্রথম কয়েলে উৎপন্ন পরিবর্তনশীল ম্যাগনেটিক ফ্লাক্স কোরের ভেতর দিয়ে দ্বিতীয় কয়েলে আঘাত করবে এবং যার ফলে দ্বিতীয় কয়েলে এসি কারেন্ট বা পরিবর্তনশীল বিদ্যুৎ তৈরি হবে। এই ধরনের একটা ট্রান্সফরমারে সাধারণত 3টা অংশ থাকে: প্রাইমারি কয়েল, সেকেন্ডারি কয়েল এবং কোর। তবে ট্রান্সমিশন লাইনে যে বড় বড় ট্রান্সফরমারগুলো দেখা যায়, সেগুলোতে এই 3টা প্রধান অংশ ছাড়াও আরও বিভিন্ন রকমের অংশ যুক্ত থাকে। ট্রান্সফরমারের যে পাশে ইনপুট দেওয়া হয় সেই পাশকে বলা হয় প্রাইমারি সাইড বা প্রাইমারি ওয়াইন্ডিং, আর যে পাশ থেকে আউটপুট নেওয়া হয় বা যে পাশে লোড কানেক্ট করা হয় সেই পাশকে বলা হয় সেকেন্ডারি সাইড বা সেকেন্ডারি ওয়াইন্ডিং। ট্রান্সফরমারকে বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, তবে সাধারণ 3টি ভাগ হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার এবং আইসোলেশন ট্রান্সফরমার। আমরা সাধারণত আমাদের বাসাবাড়ি বা অফিস আদালতে বিভিন্ন কাজে স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করে থাকি। স্টেপ ডাউন ট্রান্সফরমারের কাজ হলো ভোল্টেজকে কমিয়ে দেওয়া, অর্থাৎ ইনপুটে বেশি ভোল্টেজ এবং কম কারেন্ট নিয়ে আউটপুটে কম ভোল্টেজ এবং বেশি কারেন্ট দিয়ে থাকে। ট্রান্সফরমারের ইনপুটে কত ভোল্টেজ দিলে আউটপুটে কত ভোল্টেজ পাওয়া যাবে তা নির্ভর করে কয়েলের পাক সংখ্যার উপর, আর ইনপুটে কত কারেন্ট দিলে আউটপুটে কত কারেন্ট পাওয়া যাবে তা নির্ভর করে কয়েলের তার কতটা মোটা সেই বিষয়ের উপর। বোঝার সুবিধার্থে আমরা ধরে নিলাম এই ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যা 100 এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যা 10। অতএব প্রাইমারি ও সেকেন্ডারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যার অনুপাত হচ্ছে 10:1, অর্থাৎ প্রাইমারি কয়েলে 10 ভোল্টের সাপ্লাই দিলে সেকেন্ডারিতে পাওয়া যাবে 1 ভোল্ট, আবার প্রাইমারিতে 100 ভোল্টের সাপ্লাই দিলে সেকেন্ডারিতে পাওয়া যাবে 10 ভোল্ট। প্রাইমারিতে 220 ভোল্টের সাপ্লাই দিলে সেকেন্ডারিতে পাওয়া যাবে 22 ভোল্ট। স্টেপ ডাউন ট্রান্সফরমার ভোল্টেজকে কমিয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু ইনপুট ও আউটপুট পাওয়ার সেম থাকবে। অর্থাৎ মনে করি এই ট্রান্সফরমারের প্রাইমারিতে 220 ভোল্ট 1 অ্যাম্পিয়ার কারেন্ট সাপ্লাই দেওয়া হচ্ছে, তাহলে এর প্রাইমারি সাইডের ওয়াট হবে 220 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু 220 ওয়াট। একটা ভালো মানের ট্রান্সফরমারের ক্ষেত্রে ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ার প্রায় কাছাকাছি থাকবে। আমাদের এই ট্রান্সফরমারের ইনপুট পাওয়ার যেহেতু 220 ওয়াট, তাহলে আউটপুট পাওয়ারও হবে 220 ওয়াট। যেহেতু আউটপুটে 22 ভোল্ট পাওয়া যাচ্ছে, তাহলে আউটপুট কারেন্ট হবে 220 ওয়াট ভাগ 22 ভোল্ট সমান সমান 10 অ্যাম্পিয়ার। অর্থাৎ স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে ইনপুট ভোল্টেজ বেশি এবং কারেন্ট কম, আর আউটপুট ভোল্টেজ কম এবং কারেন্ট বেশি, তাই পাওয়ার উভয় পাশেই সেম থাকবে। স্টেপ ডাউন ট্রান্সফরমার আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সার্কিটে অল্প ভোল্টেজের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করে 220 ভোল্টকে 12 ভোল্ট, 24 ভোল্ট বা বিভিন্ন প্রয়োজনীয় ভোল্টেজে সেট করা হয়। আবার আমাদের বাসার আশেপাশে যে ট্রান্সফরমারগুলো থাকে সেগুলো 11,000 ভোল্টেজকে স্টেপ ডাউন করে 220 ভোল্ট অথবা 440 ভোল্টে রূপান্তর করে।
এবার আসি স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে। স্টেপ আপ ট্রান্সফরমারের কাজ হচ্ছে ভোল্টেজকে বাড়িয়ে দেওয়া। স্টেপ আপ ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যা সেকেন্ডারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যার চেয়ে কম হয়। বোঝার সুবিধার্থে আমরা ধরে নেই প্রাইমারিতে পাক সংখ্যা 10 এবং সেকেন্ডারিতে পাক সংখ্যা 100। অর্থাৎ স্টেপ আপ ট্রান্সফরমার পুরোই স্টেপ ডাউন ট্রান্সফরমারের বিপরীত। তাহলে ইনপুট এবং আউটপুট ওয়াইন্ডিং এর অনুপাত হবে 1:10। অর্থাৎ ইনপুটে 1 ভোল্ট দিলে আউটপুটে 10 ভোল্ট পাওয়া যাবে। আবার ইনপুটে 22 ভোল্ট দিলে আউটপুটে পাওয়া যাবে 220 ভোল্ট। স্টেপ আপ ট্রান্সফরমারের ইনপুটে অল্প ভোল্টেজ দিতে হয়, সেজন্য ইনপুটের পাক সংখ্যা কম থাকে। যেহেতু পাক সংখ্যা কম, তার মানে এর রেজিস্ট্যান্সও কম, আর রেজিস্ট্যান্স কম হওয়ার কারণে এর ভিতর দিয়ে বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। সেজন্য স্টেপ আপ ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং এর তার একটু মোটা রাখতে হয়। আমরা একটু আগেই জেনেছি পাক সংখ্যা বাড়লে ভোল্টেজ বাড়ে, সেজন্য স্টেপ আপ ট্রান্সফরমারের সেকেন্ডারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যা বেশি থাকে। আর ট্রান্সফরমারের ক্ষেত্রে ভোল্টেজ বাড়লে কারেন্ট কমে যায়। যেহেতু কারেন্ট কমে যায়, সেজন্য সেকেন্ডারি কয়েলের তার একটু চিকন হয়ে থাকে। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, আমরা তো জানি ভোল্টেজ বাড়লে কারেন্টও বেড়ে যায়, কিন্তু এইখানে ভোল্টেজ বাড়লে কারেন্ট কমে যাচ্ছে কেন? আসলে কোনো লোডের ক্ষেত্রে যদি ইনপুট ভোল্টেজ বাড়ানো হয়, তাহলে এর ভেতর দিয়ে বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হতে পারে। এই ক্ষেত্রে মোট পাওয়ারটাও বেড়ে যায়। অর্থাৎ কোনো লোডের ক্ষেত্রে ইনপুট ভোল্টেজ বাড়লে কারেন্টও বেড়ে যায়। কিন্তু ট্রান্সফরমারের ক্ষেত্রে মোট পাওয়ার বাড়ে না। ট্রান্সফরমারের ইনপুট ও আউটপুট পাওয়ার প্রায় সেম থাকে। এজন্য ট্রান্সফরমারের আউটপুট ভোল্টেজ যত বাড়ানো যায়, পাওয়ারকে সেম রাখার জন্য কারেন্টের মান তত কমতে থাকে। ভোল্টেজের সাথে সাথে কারেন্টও যদি বেড়ে যায়, তাহলে তো মোট পাওয়ারও বেড়ে যাবে। কিন্তু এটা তো অসম্ভব, কারণ ট্রান্সফরমার তো কোনো ম্যাজিক্যাল ডিভাইস না যে এর ইনপুটে 10 ওয়াট পাওয়ার সাপ্লাই দিলে এটা 20 ওয়াট আউটপুট দিতে পারবে। ট্রান্সফরমার ভোল্টেজকে স্টেপ আপ করুক অথবা স্টেপ ডাউন করুক, সবসময় ইনপুট এবং আউটপুট পাওয়ার সেম থাকবে। ট্রান্সফরমারের বিভিন্ন লসের কারণে ইনপুটের তুলনায় আউটপুট পাওয়ার কিছুটা কমে যেতে পারে, কিন্তু কখনোই বাড়বে না। এবার আসি আইসোলেশন ট্রান্সফরমারের ক্ষেত্রে। এই ট্রান্সফরমার ভোল্টেজ বাড়ায়ও না, আবার কমায়ও না। আবার এর প্রাইমারি ও সেকেন্ডারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যা এবং তারের গেজ নাম্বারও সেম থাকে। অর্থাৎ এর ইনপুটে যদি 220 ভোল্টের এসি সাপ্লাই দেওয়া যায়, তাহলে আউটপুটেও 220 ভোল্ট এসি সাপ্লাই পাওয়া যাবে। এই ট্রান্সফরমারটা মূলত নয়েজ ক্যান্সেলেশনের কাজে ব্যবহার করা হয়। এটা কিছুটা ফিল্টারের মতো কাজ করে। লাইনের মধ্যে যখন অনাকাঙ্ক্ষিত ভোল্টেজ স্পাইক আসে বা কোনো নয়েজ চলে আসে, তখন এই ট্রান্সফরমারের সেকেন্ডারিতে সেই নয়েজটা অনেকটাই কমে যায়। যেসব সার্কিট খুব সেন্সিটিভ হয়, যেখানে নয়েজ গেলে অনেক সমস্যা হতে পারে, সেই ধরনের সার্কিটে আইসোলেশন ট্রান্সফরমার ব্যবহার করা হয়। একটা ট্রান্সফরমারের সাধারণত 4টা তার থাকে, 2টা ইনপুট তার এবং 2টা আউটপুট তার। তবে এমন অনেক ট্রান্সফরমার আছে যেগুলোর ইনপুটে 2টা তার থাকলেও আউটপুটে অনেকগুলো তার থাকে। এর কারণ হচ্ছে এই ধরনের ট্রান্সফরমারের সেকেন্ডারিতে বিভিন্ন ধরনের ভোল্টেজ পাওয়া যায়। যেমন এটা একটা 12-0-12 ট্রান্সফরমার। এর ইনপুটে 220 ভোল্ট দিলে আউটপুটের এই দুই অংশের মধ্যে 12 ভোল্ট করে পাওয়া যায়, এবং এই দুই টার্মিনালের মধ্যে 12-12-24 ভোল্ট পাওয়া যায়। এ ধরনের ট্রান্সফরমারকে সেন্টার ট্যাপ বলা হয়, কারণ এর সেকেন্ডারি কয়েলের সেন্টার থেকে একটা কমন তার বের করা হয় এবং এই কমন তারের ভোল্টেজ হচ্ছে 0। এই 0-র সাপেক্ষে উপরের তারটার ভোল্টেজ +12 এবং নিচের তারের ভোল্টেজ -12। আর এই +12 এবং -12কে একসাথে ধরলে এখানে ভোল্টেজ পাওয়া যাবে 24 ভোল্ট। আবার এমন অনেক ট্রান্সফরমার আছে যার আউটপুটে একটা কমন ওয়্যারের সাপেক্ষে বিভিন্ন রকমের ভোল্টেজ পাওয়া যায়। যেসব সার্কিটে বিভিন্ন রকমের ভোল্টেজের প্রয়োজন হয়, সেই ধরনের সার্কিটে এইরকম ট্রান্সফরমার ব্যবহার করা হয়। ট্রান্সফরমার যেহেতু অনেক বিস্তারিত একটা বিষয়, আর একটা ভিডিওতে সবকিছু বলে কভার করা সম্ভব না, সেজন্য আজকের ভিডিওটা এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে ট্রান্সফরমার সম্পর্কে আরও বিস্তারিত ডিটেলস নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যেন পরবর্তীতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।